আসসালামু আলাইকুম। শ্রদ্ধাশীল নির্মল যত্নে ওজিএসবির একটি নিয়মিত আয়োজন, যে আয়োজনটির প্রধান উদ্দেশ্য সচেতনতা তৈরি করা। সেপ্টেম্বর মাস পিসিওস অ্যাওয়ারনেস মান্থ, বিশ্বব্যাপী এই অ্যাওয়ারনেস মান্থটা অবজার্ভ হচ্ছে। আমি অধ্যাপক গুলশান আরা, মহাসচিব ওজিএসবি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় পিসিওস, ইটস এ ম্যানেজেবল সিনড্রোম। তো আজকে আমাদের এই আয়োজনে সভাপতিত্ব করবেন আমাদের সকলের শ্রদ্ধেয় আমাদের প্রেসিডেন্ট ওজিএসবি, প্রেসিডেন্ট সাফক অধ্যাপক ডাক্তার ফেরদৌসী বেগম। এবং আমাদের সঙ্গে, আর এখানে আরেকটু বলে রাখি, অধ্যাপক ডাক্তার ফেরদৌসী বেগম এই পিসিওস নিয়েই অনেক দিন কাজ করেছেন, রিসার্চ করেছেন। আর আমাদের সঙ্গে অতিথি আছেন আমাদের অনেক লিজেন্ড প্রফেসর অধ্যাপক ডাক্তার লায়লা আরজুমান বানু। এখানে আরো উল্লেখ্য যে প্রফেসর লায়লা আরজুমান বানু পিসিওস ক্লাব বাংলাদেশ, উনি ফাউন্ডার প্রেসিডেন্ট। এদেশে একটি পিসিওস ক্লাব তৈরি করেছেন, যার প্রধান উদ্দেশ্য এদেশের পিসিওসকে প্রপারলি অ্যাড্রেস করা। ম্যাডাম আমাদের পাস্ট প্রেসিডেন্ট ওজিএসবি এবং প্রেসিডেন্ট পেরিন্যাটাল সোসাইটি অফ বাংলাদেশ। ম্যাডাম, আপনাকে স্বাগত। আপনি অনেক সময়, বিজি শিডিউল থেকে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আরেক ম্যাডাম, ধন্যবাদ আপনাকেও। আমাদের আরেকজন অতিথি আছেন অধ্যাপক ডাক্তার সেহরিন ফারহাদ সিদ্দিকা, এটা সে বিভাগীয় প্রধান আর আনোয়ার খান মেডিকেল কলেজ এবং আমাদের জয়েন্ট সেক্রেটারি ওজিএসবি। সে খুবই পিসিওস নিয়ে ইন্টারেস্টেড, টপিক তার ইন্টারেস্টেড সাবজেক্ট, এবং অ্যাডোলেসেন্ট পিসিএস এ তার আরো বেশি ইন্টারেস্ট। তোমাকে স্বাগত অধ্যাপক সেহরিন ফারহাদ সিদ্দিকা। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের অনেক স্টুডেন্ট যুক্ত হন, আমাদের প্রফেসর, বিভিন্ন ডিসিপ্লিনে যারা প্রফেসর আছেন, কনসালটেন্ট আছেন এবং ভিউয়ার্স যারা আছেন, আমি সবাইকে আজকে স্বাগত জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি অ্যাকমি ফার্মাসিউটিক্যালসকে, যারা এই প্রোগ্রামটি নিয়মিতভাবে আমাদের সায়েন্টিফিক পার্টনার হিসেবে আছেন। তারা আজকে ডাওমিন এবং ফিজোল নামে দুইটি মেডিসিন এখানে স্পন্সর করেছে। অ্যাকমি ফার্মাসিউটিক্যালসকে ধন্যবাদ, এবং ধন্যবাদ ডক্টরস টিভিকে এই প্রোগ্রামটি সুন্দরভাবে ব্রডকাস্ট করার জন্য। তো এখন আমরা আলোচনায় চলে যাচ্ছি। আলোচনার প্রথমেই আমি সূচনা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের চেয়ারপারসন অধ্যাপক ডাক্তার ফেরদৌসী বেগম, প্রেসিডেন্ট ওজিএসবি, প্লিজ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। খুবই একটা চমৎকার থেকে আমি বলবো গুরুত্বপূর্ণ যে বিষয় পিসিওস নিয়ে আজকে আমাদের আলোচনা করার কথা। এবং আমরা জানতে পেরেছি যে সেপ্টেম্বর মাস হচ্ছে পিসিওস অ্যাওয়ারনেস মান্থ। তার মানে পিসিওসটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সকলের এই বিষয়ে জানা দরকার। এবং এটার গুরুত্ব এখানেই যে আমরা যদি হিসাব করে দেখি তাহলে বলা হয় যে বিভিন্ন সমীক্ষায় বিভিন্ন রকম বলা হয়, 5 to 10% বলা হয় যে পলিসিস্টিক ওভারি সিনড্রোমে ভুগছে মানুষ, মহিলারা ভুগছে। তো ব্যাপারটা হলো যে তার মানে কি, যদি আমরা 5% বলি তাহলে হয় 20 জনে একজন, আর 10% যদি বলি হয় তাহলে বলা হয় 10 জনে একজন। তার মানে অনেকেরই এই প্রবলেমটি আছে। এবং এটার যে উপসর্গগুলো আমরা একটা একটা করে শুনবো। এক এক বয়সে এক এক রকম উপসর্গ নিয়ে এটা প্রেজেন্ট করে। কতগুলো কমন উপসর্গ আছে, তার মধ্যে প্রথম হচ্ছে মাসিকের অনিয়ম, ওজন বেড়ে যাওয়া, গায়ে অতিরিক্ত লোম হওয়া, বুকে ব্রণ হওয়া। তো এগুলো থেকে যেটা হয়, একটা হলো নানান রকম শারীরিক উপসর্গ দেখা দেয় এবং সেগুলো চিকিৎসা করতে হয় অবশ্যই। কারণ একটা মেয়ের যদি মাসের পর মাস অনিয়মিত মাসিক হতে থাকে, সে মুটিয়ে যেতে থাকে, তার নানান রকম সমস্যা দেখা হয়, ব্রণের সমস্যা দেখা হয়, তার অবশ্যই চিকিৎসা প্রয়োজন।
ঠিক একইভাবে দেখা যায় একটু বয়স্ক হয়ে গেলে তখন দেখা যাচ্ছে আরেক রকম প্রবলেম হচ্ছে, যেমন বন্ধ্যাত্বের সমস্যা নিয়ে অনেকে আমাদের কাছে আসেন। পরবর্তীতে দেখা আমরা বলি যে আবার এই জন্ম নিয়ন্ত্রণ নিয়ে তাদের একটা সমস্যা, তারপরে এগুলো লং টার্ম এফেক্ট আছে, যেমন ডায়াবেটিস হতে পারে, নানান রকম সমস্যা হতে পারে এই, কারণ এখানে হরমোনের কিছু কিছু জিনিস ইনভলভ। তো আমি একটু সংক্ষেপে পুরাটা একটু টাচ করার চেষ্টা করলাম এই কারণে যে আজকে বিস্তারিত আলোচনা হবে। আমাদের সঙ্গে প্রফেসর লায়লা জুমান বানু, সাইদ ফারহাদ সাদিকা আছেন, গুলশান আপাহিও কিছু বলবেন। তো বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যে কথাগুলো বললাম এটাতে শারীরিক যে সমস্যাগুলো পাশাপাশি কিন্তু অনেকে মানসিক সমস্যাতেও ভুগেন, যে আমাকে দেখতে খুব খারাপ লাগছে, আমি অল্প বয়সে অনেক গুটিয়ে গেছি, আমার কেন বাচ্চা হচ্ছে না, এগুলো যেমন শারীরিক সমস্যার সঙ্গে সঙ্গে কিন্তু মানসিক এবং সামাজিক সমস্যাতেও পরিণত হয়। তো এগুলো আমাদের সকলকে জানতে হবে যে এটা কিন্তু সাধারণ একটা হরমোনের সমস্যা, এটা যদি সঠিকভাবে চিকিৎসা করা যায় তাহলে এটা চিকিৎসা করা সম্ভব। নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান, কিছুটা ঠেকানো সম্ভব। যেমন একটা কথা হলো যে আজকে আমাদের বাচ্চারা খেলেই না, আমরা যেমন ছোটবেলায় খেলেছি, লাইলা আপনার নিশ্চয়ই মনে আছে যে আমাদেরকে ঘরে বেঁধে রাখা যেত না, আমরা লাফটু দৌড়ে বেড়াতাম, টিফিনের ঘন্টা বেজেছে তো দৌড়ে দৌড়ে খেলা শুরু করলাম। বিশাল বড় মাঠ ছিল স্কুলে, আশেপাশে প্রচুর খোলা জায়গা ছিল, সেই জিনিসগুলো এখন অনেক বন্ধ হয়ে গেছে। সুতরাং আমার মেয়েরা একেবারে গৃহবন্দী বলা যায়, কম্পিউটারের সামনে, হাতে টেলিফোন, টেলিভিশনের সামনে, সুতরাং এবং ফাস্ট ফুড, প্রচুর ফাস্ট ফুড। তো এগুলো মিলিয়ে সমাজ এবং আর্থসামাজিক অনেক পরিবর্তন হওয়ার ফলে অনেক কিছু ঘটছে, কিন্তু সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আজকে আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব যাতে আমরা পিসিওএস ঠেকাতে পারি এবং সঠিকভাবে চিকিৎসা করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর করে আমাদেরকে সূচনা বক্তব্য দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখন অনুরোধ করছি, আমাদের সঙ্গে আছেন প্রফেসর লায়লা জুমান বানু ম্যাডাম। আপনার আজকের এই প্রথম দিন, সেপ্টেম্বরের শুরুতেই আসলে আপনাকে এই অনুষ্ঠানে পেয়ে আমরা কিন্তু ভীষণ আনন্দিত যে এই বছরের মাসটা শুরু হওয়ার প্রথমেই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনার কাছ থেকে শুনবো পিসিওস সম্বন্ধে। আপনাকে অভিনন্দন ম্যাডাম। ম্যাডাম, এখানে আমি একটু আপনাকে বলার জন্য অনুরোধ করব যে আসলে পিসিওস কি জিনিস এবং এই যে অ্যাওয়ারনেস মান্থটা দেয়া হয়েছে মাস ব্যাপী, এটার আসলে উদ্দেশ্যটা যদি ম্যাডাম একটু বলেন আমাদেরকে। অনেক ধন্যবাদ প্রফেসর গুলশানারা। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের ওজিএসবি খুবই ডাইনামিক প্রেসিডেন্ট বলা চলে। সে যে একই সাথে কত কাজ করতে পারে তার সাথে না থাকলে বোঝা যায় না। তো এই সব কিছুর মধ্যে কিন্তু সব জায়গায় সে ছুঁয়ে যায়, উপস্থিত থাকে, আবার সব কোনোটাই বাদ দেয় না এবং প্রচুর নলেজ তার। তো আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর এক মিনিটে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই পিসিও মাস শুরু হয়েছে এবং তারাই মানে প্রথম ওয়েবিনার করার ক্রেডিটে তারা নিয়ে নিল। আমি মনে করি এটাও তাদের জন্য একটা বড় ক্রেডিট এবং ডক্টর টিভি এটা যে প্রচার করছে আমার মনে হয় এটা তাদের জন্য আরেকটা। পিসিও হঠাৎ শুনলে মনে হয় যে এত শুনেছি, আর কি কিছু শোনার আছে? আসলে কিছু শোনার আছে, অনেক কিছু জানার আছে। আমার মনে হয় আমরা আজকে সহজ বাংলায় যারা, আমার মনে হয় যে আমাদের যেটা বলা হয়েছিল যে বেশিরভাগই আমরা বাংলায় আমরা জনসাধারণের জন্য কথা বলবো, যে তারা যেন এটা বুঝতে পারে। তো আমি যদি একটু পেছনে যাই, আমি যখন বিএস তখন ছিল আইপিজিএমআর, সেখানে যখন আমরা পোস্ট গ্রাজুয়েশন শুরু করেছি তখন একটা বইয়ের মধ্যে মানে আমাদের গানের বইয়ের ভিতরে ছিল স্ট্রেন লেভেলসন সিনড্রোম। তো যে কোনো সিনড্রোম হোক বা একটা ইন্টারেস্টিং ডিজিজ হলে আমার এটা খুব ভালো লাগতো, একটা প্যাশন হয়ে যেত। তখন আমি ওইটা নিয়ে খুব পড়তাম। পরে যখন আমি দেখলাম যে স্যার আমাদের প্রফেসর টি এস চৌধুরী উনি আবার খুব সুন্দর অপারেশন করতেন, ওয়েজ রিসেকশন, অপারেশনটা করতে খুব ভালো। তখন তো বুঝি নেই, পরে দেখলাম যে না, অপারেশনটা আসলে অনেক বেশি সাইড ইফেক্ট, কিন্তু তখন তো ল্যাপ্রোস্কোপি ছিল না, আর ল্যাপ্রোস্কোপি দিয়ে আমরা চিকিৎসা করতাম। তারপরে আমি যখন বার্ডেমে আছি তখন দেখি যে আমাদের এই প্রফেসর ফেরদৌসী বেগম ওনার হাতে একটা বই, বেশ চমৎকার একটা বই, বলে যে আপনারা একটা, আমার ভাই আমার কাছে পাঠিয়েছে, সেটা হচ্ছে পিসিওর উপর একটা বই। তো বইটা দেখে এত চমৎকার লাগলো, যার প্রচ্ছদ এত সুন্দর, আমি ওকে বললাম যে তুমি আমাকে একটা কপি করে দিয়ে দিও। বইটা আমার কাছে এখন আছে। অনেক ধন্যবাদ তোরা সেই বইটা। তো আমি এই জন্য বলছি যে কিছু কিছু ব্যাপারে এই যে আমরা বিসিএস ক্লাব করেছি, বিসিএস ক্লাবের প্রতি আমি যে একটা আমার যে কি বলবো একটা যে
দেশের জন্য আমি এই সমস্ত কাহিনী বা এই সমস্ত ঘটনা কিন্তু অনেকটাই দায়ী আর কি বলবো। তো আমরা পিসিও ক্লাবের আমি সভাপতি, তো এই কারণেই আমি সভাপতি হয়েছি যে আসলে অনেকদিন থেকে আমাদের পার্শ্ববর্তী দেশে যে ডক্টর দুরু সাহেব আছেন প্রায় আমাকে বলেন যে তোমরা কেন পিসিও ক্লাব করো না। প্রথম দিকে আমরা সাহস পাইনি, কিন্তু যখন হঠাৎ করে এন্ডোমেট্রিওসিস ক্লাব, ফিটোম্যাটার্নাল ক্লাব হলো, আমরাও করলাম। এটা হলো যে পিসিওস ক্লাব আমরা কেন করছি, আমাকে গুলশান খুব চমৎকার ভাবে একটা বললো যে আমরা কেন করছি। আসলে আমরা আসলে দেখছি যে দিন দিন আমাদের চারপাশে পিসিওস রোগী বেড়ে যাচ্ছে। যদিও পিসিও এবং পিসিওস দুটো আলাদা জিনিস, তবু মোটামুটি ভাবে এদের অনেক মিল আছে। আমরা দিন দিন বেড়ে যাচ্ছে, তাদের নিয়ে আমরা খুব সমস্যা করছি। আর সেই কিশোরী মেয়েরা তারা তাদের ওজন আধিক্য বা বেশি ওজন নিয়ে, তারপরে বেশি মানে অবাঞ্ছিত লোম এবং তার শরীরটা কালো হয়ে গেছে, এই সমস্ত নিয়ে যখন চেম্বারে আসে তাদের সে অসহায় মুখটা দেখলে আসলে খুব খারাপ লাগে। তখন আমরা মনে হয় যে না, আরো কি বেশি কিছু লোকদের জানাতে চাই, যাতে তারা পিসিওটা অনেক আগে থেকেই তারা এটা ডায়াগনোসিস করতে পারে এবং সময় মতো ডাক্তারের কাছে আসতে পারে। চিকিৎসা খুবই সহজ, একেবারে ভালো হয় না, তবে কন্ট্রোলে রাখা যায়। আমার মনে হয় যে গুলশান তুমি যেটা বলেছো আমি কিছু আপাতত বলছি, পরে আমরা অনেক আলোচনা করবো। কিন্তু এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য, যে আমরা জনগণের মাঝে এটা সচেতনতাটা আনতে চাই। মায়েরা যেন ওটা বোঝে যে হঠাৎ আমার মেয়েটার ওজন কেন বেড়ে যাচ্ছে, হঠাৎ তোমার মেয়েটার মাসিকটা অনিয়মিত হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে তার অবাঞ্ছিত লোক, সে পার্লারে যাচ্ছে, এখানে সেখানে যাচ্ছে, এই সবকিছু নিয়ে একটা বিব্রতকর অবস্থা। মেয়েটা পড়াশোনার দিকে মন দিতে পারছে না। এগুলো আমরা মনে করি যে এটা যথেষ্ট কারণ আমাদের সচেতন হওয়া। তো আশা করি গুলশান তোমরা পেয়েছো, আর আমরা আরো পরে আলোচনা করবো। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ, আসলে অনেক সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বলার জন্য যে আসলে পিসিও কি জিনিস এবং এটা এই মাস অবজারভেশনের আসলে উদ্দেশ্য কি রকম। আমি একটু এখন প্রফেসর সেরিন সিদ্দিকাকে অনুরোধ করব। সেরিন, আসলে এই পিসিওস আসলে কেন হয় একটু যদি বলতে, যে কি জন্য এটা হচ্ছে, এত সমস্যার একটা বিষয় কেন হচ্ছে, তুমি একটু বলো যদি। ধন্যবাদ বিশাল আপা, আসলে আজকে চমৎকার একটা প্রশ্ন করলেন এবং যে প্রশ্নটা আসলে আমাদের দৈনিক সবাইকেই কিন্তু শুনতে হবে যখনই আমরা চেম্বার করি। কারণ যে কথাটা ফেরদৌসী ম্যাডাম বললেন যে আমরা যদি সমীক্ষা করে দেখা যায় যে প্রতি 10 জনের মধ্যে একজন মানুষ কিন্তু পিসিওডি হচ্ছে, এবং কেউ কেউ বলছে যে এমনকি 10 জনের মধ্যে একজন, দুইজন, এমনকি 3 জন হতে পারে, এবং এটা বয়স ভিত্তিক কিন্তু অনেক পরিবর্তন হয়। তো যখনই একজন পেশেন্ট আসে, আমরা আজকাল কিন্তু দেখি যে ইয়াং এজে অনেক বেশি আসছে অ্যাডোলেসেন্ট, তো সেই ক্ষেত্রে মা সাথে করে আসে এবং ইয়াং মেয়েরও বলছে বা মায়েরও বলছে বা তার সাথে যারা আসলে সেই প্রথমে প্রশ্নটা করছে যে পিসিওস কেন হচ্ছে। তা আসলে পিসিওস কেন হচ্ছে জ্বরটা যদি বলতে হয়, প্রথমে বলবো যেটা আনএক্সপ্লেইনড, এটা জানা যায়নি। তবে এটা বলা হয় যে অনেকটা কিন্তু জেনেটিক। যেরকম আমার যদি পিসিওস থাকে, আমার হয়তো আমার সন্তানের, আমার মেয়ের হতে পারে, বা কারো বোনের যদি থাকে, কারো ফুপুর যদি থাকে, কারো খালার যদি থাকে, তাহলে দেখা যাচ্ছে যে বংশানুক্রমে কিন্তু চলে আসলো, বংশানুগত ভাবে কিন্তু আসে, এটা একরকম। আরেকটা কিন্তু আমরা খুব আজকাল দেখি যাদের ওবেসিটি, যারা একটুখানি মোটা, সেটা নাদিস নুদিস। আমরা অনেক সময় নাদিস নুদিস বাচ্চাদেরকে খুব পছন্দ করি যে এত সুন্দর ফুটফুটে বাচ্চাটা, কিন্তু এই নাদিস বাচ্চাটাই কিন্তু আলটিমেটলি বোঝা যাচ্ছে যে ইন ফিউচার হতে পারে পিসিওএস হবে। এবং কারণটা যদি বলি, কারণটা এরকম যে আমরা জানি যে পিসিওএসটা হচ্ছে একটা মাল্টি সিস্টেমেটিক ডিসঅর্ডার, এবং এটা কিন্তু যেটা হয় যে হরমোন তৈরি করার মধ্যে গলদ, তার মেটাবলিজমে তার গলদ, তার নিউরো এন্ডোক্রাইন ডিসঅর্ডার থাকে, তার এনভায়রনমেন্টাল সব চেঞ্জ হয়ে আলটিমেটলি যে জিনিসটা হয় যে তার ইনসুলিন নামে একটা হরমোন আছে, এটা কিন্তু রেজিস্ট্রেট হয়ে যায়। আর যখন ইনসুলিন রেজিস্ট্রেট হয়ে যায় তখন তার কার্বোহাইড্রেট, ফ্যাট, মেটাবলিজম হচ্ছে না, যেহেতু হচ্ছে না সেই মেয়েটা কিন্তু মুটিয়ে যাচ্ছে। এবং মুটিয়ে যাওয়ার জন্য যে সমস্যাটা হয় যে আমাদের যে হরমোনাল চেঞ্জেস গুলো আছে, দুইটা হরমোন বিশেষ করে বলবো। একটা হচ্ছে যে আবার বলতে চাচ্ছি যে আমরা ইনসুলিন, তাহলে ইনসুলিন রেজিস্ট্রেট হয়ে গেল, তার জন্য ফ্যাট ডিপোজিশন হয়ে গেল। আরেকটা বিষয় যেটা হয় যে আমরা ওভুলেশন বলি, যে ওভুলেশন শব্দটা কিন্তু আজকাল সবাই বুঝে যে একটা মানে প্রতি মেনস্ট্রুয়েশন হওয়ার আগে একটা ওভুলেশন হবে, এবং ওভুলেশন হওয়ার জন্য কিন্তু একটা হরমোন হয়, রিলিজ হয়, যেটা বলা হয় এলএইচ সার্চ। তো এদের দেখা যায় যে প্রিম্যাচুর এলএইচ সার্চ হচ্ছে, এবং এই এলএইচ সার্চ হওয়ার জন্য আলটিমেটলি যেটা হচ্ছে যে
এটা মানে ওভারটার বড় হতে পারে না, ওরা কিন্তু বয়সের আগেই কিন্তু একটা জায়গায় কিন্তু আটকে যায়, আটকে যে ওরা সিস্টেম তৈরি করে, সেটাকে বলা হয় পলিসিস্টিক। আর আরেকটা তথ্য আজকাল দেওয়া হচ্ছে যে ইনফ্লামেশন একটা কজ, আবার কেউ বলে এনভায়রনমেন্টাল, অ্যাজ আ হোল যদি আমরা বলি যে এটা কিন্তু একটা মাল্টিপল ডিসঅর্ডার, মেইনলি জেনেটিক, এছাড়া হরমোনাল, এছাড়া ইনফ্লামেশন, এছাড়া এনভায়রনমেন্টাল, সবকিছু মিলাই কিন্তু আলটিমেটলি যে এন্ড রেজাল্ট হলো সেগুলো পলিসিস্টিক ডিজিজ, যেটা কিনা বংশানুক্রমে আসে এবং আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ ম্যাডাম চমৎকার প্রশ্ন করার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ প্রফেসর শেরিন, আসলে এই কারণগুলোকে অনেক সুন্দর করে গুছিয়ে বলার জন্য। আমি এরপরে একটু প্রফেসর লায়লা আঞ্জুমান বানু ম্যাডাম, এটা তো মনে হয় ধরন আছে, সবাই তো একইভাবে মানে পিসিও নিয়ে এফেক্টেড হয় না, আসলে একটু টাইপগুলো যদি একটু বলতেন ম্যাডাম, যে কত রকম টাইপে মানে কিভাবে আমাদের পিসিও রোগীগুলার মানে টাইপটা যদি একটু বলেন ম্যাডাম। ধন্যবাদ বলছেন। পিসিও এমনিতেই আমরা আগে কিন্তু এই আমাদের যে ক্লাসিফিকেশনটা, এই যে টাইপগুলো সম্বন্ধে খুব একটা জানা ছিল না। এখন সেরিন যেটা বলেছে যে এখন কিন্তু আমরা অনেক কিছু জানতে পেরেছি, কিভাবে হচ্ছে এটা বংশগত কিনা, সেগুলো সবকিছু নিয়ে একটা কারণ বা টাইপ বের করা হয়েছে। সেই টাইপের মধ্যে প্রথমে আসে ইনসুলিন রেজিস্ট্যান্ট। দেখা গেল যে 70% পিসিও বেসিক্যালি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্ট। তো তাই এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে ইনসুলিনের কাজ হচ্ছে শরীরে সমস্ত পরিবর্তন হচ্ছে, শেষ পর্যন্ত সেটা পিসিও আকারে হচ্ছে। আরেকটা হচ্ছে পোস্ট পিল পিসিওস। তার মানে হলো যে অনেকে পিল খাওয়ার পরে হঠাৎ ছেড়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে তার ওজন বেড়ে যাচ্ছে, মাসিক অনিয়মিত হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলি যে এটা পোস্ট পিল পিসিওস। এছাড়াও অ্যাড্রেনাল পিসিও আছে, ইনফ্লামেটরি মানে কোনো কারণে ইনফেকশন বা ইনফ্লামেশন হয়, সেই কারণেও এখানে প্রদাহ যেটাকে আমরা বলি সেই কারণেও কিন্তু পিসিও হতে পারে। আরেকটা পিসিও আছে শিথিল পিসিও। মানে শীতল মানে হচ্ছে রুগী আছে, তাকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যদি আমরা তাকে পরীক্ষা নিরীক্ষা করি অথবা অন্য কারণে বুঝতে যাই যে তার বাচ্চা হচ্ছে না বা তার মাসিক ঠিক মতো হচ্ছে না, তখন দেখা গেল যে সে কিন্তু তার সবকিছু সাইন সিমটম নেই কিন্তু বসে গেছে। কাজে এইভাবেই আমরা টাইপ ভাগ করা হয়। আরেকটা ভাগ আছে যেটাকে আমরা বলি যে পিসিও বলা হয় যে যেটা কোন এটা হলো কিছু চিহ্ন, যেমন আমরা যেটা বলি পলিসিস্টিক সিস্টেম, সেটা হলো গিয়েছে তার সাথে থাকবে তার বলছিত লোম থাকবে, মাসিক অনিয়ন্ত্রিত থাকবে, তার ওজন বেড়ে যাবে। আরেকটা বলি যে আমরা পিসিওএস যেটা মেটাবলিক সিনড্রোম ডেভেলপ করে। একটু কথা সেরিং শুরু করেছিল যে আমরা কেন আসলে পিসিও আমরা মানে গুরুত্ব দিই, আমরা কেন আজকাল এত গুরুত্ব দিচ্ছি, কারণ হচ্ছে যে পিসিওএস থেকে অনেক সমস্যা তৈরি হচ্ছে, অনেক জটিলতা তৈরি হচ্ছে। যেমন তার মাসিক অনিয়মিত হয়েছে, অনিয়মিত হয়ে সে যদি বিবাহিত হয় তার দেখা গেল যে বাচ্চা পেতে সমস্যা হচ্ছে। তারপরে তার মেটাবলিক ডিজিজ, অন্যান্য কারণ যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এবং এমনকি দেখা গেছে যে জরায়ুর লাইন দিয়ে ক্যান্সার হতে পারে। তো এই সমস্ত কারণে কিন্তু আমরা এখন মনে করি যে পিসিওএস থাকলে তাকে অবশ্যই আমরা তাকে চিকিৎসা করবো। আর আমরা আগে অবশ্যই দেখে নিব কি কারণে তার পিসিওএস হচ্ছে। যদি আমরা কারণটা বের করতে পারি তাহলে সবচেয়ে সুবিধা যে কারণ বের করে চিকিৎসা করলে কিন্তু সেই চিকিৎসাটা ফলপ্রসূ। কাজেই আমার মনে হয় যে কিন্তু প্রশ্নটা করেছে টাইপের অবশ্যই একটা গুরুত্ব আছে, এবং আমরা চেষ্টা করবো যে সেই কোন টাইপের এবং সেভাবে তার চিকিৎসা করতে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। টাইপ দিয়ে আসলে এটাকে টাইপিং করে মানে আমাদের চিকিৎসার ক্ষেত্রে সুবিধা হবে। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। আমি এখন অধ্যাপক সেরিন সিদ্দিকা, অ্যাডোলেসেন্ট পিসিওএস নিয়ে সেরিনের অনেক ইন্টারেস্ট, সেরিন এটা নিয়ে অনেক কাজও করে। তুমি একটু বলো যে আসলে অ্যাডোলেসেন্টে কি ধরনের সিমটম হয়, এটা এই পিসিওএস থাকলে অ্যাডোলেসেন্টদের কি ধরনের সিমটম হয়? ধন্যবাদ আপা। আসলে যদি অ্যাডোলেসেন্স বলি, শুরুতে একটু বয়সটা বলে নিই যে আমরা কোন বয়স থেকে অ্যাডোলেসেন্স বলি। আমরা সাধারণত 10
10 থেকে 19 বছর পর্যন্ত এই বয়সটাকে আমরা অ্যাডোলেসেন্স বলি, মানে কিশোরী বয়স। এবং এই বয়সে কিন্তু আমরা দেখতে পাই যে প্রথম একটা মেয়ের মাসিক হলো, এবং মাসিকের পরে দেখা যাচ্ছে প্রথম 2 থেকে 3 বছর মাসিকটা নিয়মিত হতে সময় লাগলো, তারপরে রেগুলার মাসিক হতেই থাকে। তো এই সময়টা হয় কি যে অনেকেই কিন্তু মনে করে যে এই যে পিসিওএস আমরা বললাম যে অনেক সময় 50% কেসে কিন্তু আনডায়াগনোজ থাকে, এটা একটাই কারণ যে এটা তখন বুঝতে পারে না যেটা আসলে কি এটা মাসিকটা নিয়মিত হওয়ার জন্য এরকম হচ্ছে নাকি আমার পিসিওএস। পিসিওএস মানেই হচ্ছে এটার যে সিমটম গুলো সাধারণত নিয়ে আসে একটা অ্যাডোলেসেন্ট গার্লের, প্রথমে সে মটিয়ে যাবে, যে সে বলে যে আমি কিছুই খাই না, আমি সারাদিনে একবার খাবার খাই কিন্তু আমার ওজন বেড়েই যাচ্ছে, দেখা যাচ্ছে 60 কেজি 70 কেজি, এমনকি আমি সেদিন একটা রোগী পেয়েছি 110 কেজি, তার বয়স মাত্র 18 বছর বয়স। তো এগুলো কিন্তু আমাদের সাংঘাতিক ভাবনার বিষয়, এবং আমরা তখন মনে করি যে অনেক বেশি খাচ্ছে, ও হয়তো যে কোক খাচ্ছে ফান্টা খাচ্ছে এই জন্য কিন্তু করছে, আসলে কিন্তু তা নয়। কারণ আমি যে কথাটা আগেও বলেছিলাম যে স্টেরয়েড জেনেসিস, তার মানে তার স্টেরয়েড হরমোনটা এটা তৈরি হওয়ার মধ্যেই কিন্তু গলদ, এবং সেই কারণে কিন্তু উল্টা পাল্টা হয়ে যাচ্ছে সব জগৎটা, এবং সেই জন্য তার ওজনটা বেড়ে যাচ্ছে, যে কথাটা বলেছিলাম ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়। এরপরে যে জিনিসটা হয় এরপরে দেখা যায় তাদের মুখে ব্রণ হয়েছে। অনেক রোগীরা আসে যে এরা বলছে আমার ব্রণ হচ্ছে, আমার চুল পড়ে যাচ্ছে, আমি অনেক ওজন বেড়ে গেছি, এই কথাগুলো কিন্তু বলে। এরপরে যখন বলে যে মাসিকটা অনিয়মিত, প্রথম তো অনেক দেখতে বা আমরাও ভাবি যে হয়তো বা এটা মাসিকটা নিয়মিত হবে, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের একটা অনেকের হয় যে 5 মাস 6 মাস থেকে মাসিক বন্ধ হয়ে গেল, কখনো কখনো এরকম হয়তো পুরো বছরে মাত্র একবার কি দুবার মাসিক হয়েছে, কখনো কখনো আবার এরকমও দেখা যায় যে কয়েক মাস মাসিক বন্ধ ছিল তারপরে কন্টিনিউয়াস ব্লিডিং হচ্ছে ছিল, যেটাকে আমরা পিউবার্টি মেনোরেজিয়া বলে, এটাও কিন্তু নিয়ে অনেক সময় আসে। তো এই ধরনের যেটা থাকে এরপরে যে সমস্যাটা হয় অবাঞ্ছিত লোক, এটা কিন্তু খুব দুঃখজনক, দেখা যাচ্ছে যে তার মুখে চুল হয়েছে, গলায় চুল হয়েছে, শরীরে অনেক বেশি লোম, এবং তাকে কিন্তু মানুষজন খুব খ্যাপাতে থাকে তখন। তো এই সমস্যাটা যখন তার হয় পরে সিমটম যে জিনিসটা হলো, তখন যে সে মানসিক ভাবে খুবই বিধ্বস্ত হয়ে যায়, কেউ হয়তো বলতে তুমি কদিন পরে ছেলে হয়ে যাবে, এই ধরনের মন্তব্যগুলো আসে। তো এই সব কিছু নিয়েই কিন্তু আসলে ওরা খুব দুশ্চিন্তায় থাকে। আমি যদি মোটা দাগে বলি, প্রথমে যেটা হলো যে তার ওজন বেড়ে যাওয়া, অবাঞ্ছিত লোম হওয়া, মাসিক অনিয়মিত হওয়া এবং মাসিক বন্ধ হয়ে যাওয়া, এছাড়া হলো যে তার এটা যে শরীরের মধ্যে কালো কালো দাগ হয়ে যায়, এগুলো কিন্তু আমরা অনেক সময় দেখি যে গলার মধ্যে কালো দাগ হয়ে গেছে, মুখে অনেক কালো কালো দাগ হয়েছে, এবং চুল পড়ে যাওয়া, এই ধরনের সিমটম গুলো নিয়ে আসে। এবং সবকিছু মিলিয়ে মেন্টাল হেলথের যে সমস্যাটা হয় এই সমস্যাটা হতে পারে। অনেক ধন্যবাদ সেরিন তোমাকে অনেক সুন্দর করে এটা বলার জন্য। আমি এখন একটু প্রফেসর লায়লা আঞ্জুমান বানু ম্যাডাম এবারের থিমটা আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে করেছে। একটা থিম যেটা মানে সুন্দর করে দেখা যাচ্ছে সেটা হচ্ছে মানে উদাসীনতা নয়, ফাইট করুন। হ্যাঁ, মানে এবারের হচ্ছে থিমটা এইরকম যে পিসিওস নিয়ে উদাসীনতা নয়, ফাইট করুন। মানে বলছে নেভার চুজ ইনডিফারেন্স, চুজ টু ফাইট। তো ম্যাডাম এই যে একটা বড় সমস্যা করে এই পিসিওস, ইনফার্টিলিটি, এই ইনফার্টিলিটিটা কেন হয়, একটু কিভাবে এটাকে অ্যাড্রেস করা যায় ম্যাডাম, এটা যদি একটু বলেন। ম্যাডাম কথা বলেছো যে এটা উদাসীনতা নয়, এটাকে যুদ্ধ করতে হবে, যদি এটা সেটাকে সংগ্রাম করতে হবে। তো কাজেই আমরা যদি যেমন এটাতে বলতে চাচ্ছে কারো হয়তো একটা পিসিও হয়েছে বা তার মাসিকের অনিয়মিত মাসিক, তার অন্যান্য সব উপসর্গ আছে, তখন সে বাচ্চা মেয়েটা হয়তো চিন্তা করবে থাক কি করব, আমার ভাগ্য খারাপ, আমি এরকম হয়ে যাচ্ছি, এটা বোধহয় আমার জন্মগত ব্যাপার, ওটা নিয়ে সে চুপচাপ বসে আছে। কিন্তু এখন যেটা বলছে থিমে, তুমি যে থিমটা বলেছো সেখানে বলছে যে না, তুমি তোমাকে যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে, তোমাকে এটাকে ওভারকাম করতে হবে। খুবই চমৎকার কথা। আমি তো মনে করি যে এই কথার উপরে ভিত্তি করে কিন্তু আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থা চালাতে পারি, আমাদের রোগীরা তারা অ্যাওয়ারনেস মানে সচেতন হতে পারে, এবং অবশ্যই সচেতন হওয়া দরকার। এখন যেটা আমরা দেখি যে আমরা ইনফার্টিলিটি, বন্ধ্যাত্ব, সেটা নিয়ে আমরা পিসিওর সাথে আমাদের কি সম্পর্ক আছে, কেনই বা আমরা মাঝে মাঝে এটা নিয়ে চিন্তা করি। আসলে হয়েছে কি যে পিসিওস এবং বন্ধ্যাত্ব দুজনে মোটামুটি ঘনিষ্ঠ আত্মীয়, কারণ দেখা যায় যে পিসিও থাকলে তার বন্ধ্যাত্বটা হয়ে যায়, আর বন্ধ্যাত্ব থাকলে যে তার পিসিও হবে কিনা সেটা খুব একটা দেখা যায়নি, কিন্তু তবে তাদের একটা রিলেশন আছে। তো এটার কারণ হলো গিয়ে যে আমরা আগেই বলেছি যে পিসিও হচ্ছে এটা এক রকমের হরমোনাল ইমব্যালেন্স, হরমোন যে আমাদের শরীরে আছে যেটাকে আমরা বলি,
সেই হরমোনের যে ইমব্যালেন্স যদি হয় তাহলে কিছু হতে পারে। এখানে দেখা যাচ্ছে যে এলএইচ হরমোন একটা আছে যেটা আমাদের ওভুলেশন বা ডিম ফুটতে সাহায্য করে, সেটা অনেক বেশি দেখা যায়। তারপরে আমাদের এখানে আরেকটা যেটা হয় সেটা হচ্ছে অ্যান্ড্রোজেন বেশি হয়। এই সমস্ত কারণে কি হয়, মাসিকটা ইরেগুলার হয়, কারণ আমাদের মাসিক চক্র বলে একটা কথা আছে। সেই মাসিক চক্রটা হলো একটা নিয়ম মতো ভাবে চলে। চক্র মানে হলো একটা সাইকেল, সেটা ঠিক নিয়মিত ভাবে চলে। যেমন দুটো হরমোন তৈরি হলো, যে দুটো হরমোন গিয়ে ওভারিতে গেল, সেখানে সেখানে গিয়ে তারা আরো আরো দুটো হরমোন তৈরি করতে চেষ্টা করলো, যে হরমোনটা তাকে ডিম করতে সাহায্য করে। এবং দেখা গেল যে এইটাই হচ্ছে আমাদের নর্মাল, ডিমটাও ফুটলো, তারপরে দেখা গেলো যে দুটো হরমোনই কমে গেল, তারপরে তার মাসিকটা শুরু। যখন তার প্রেগনেন্সি হয় তখন কি হয়, শেষের যে ওভুলেশন হওয়ার পরে যখন প্রেগনেন্সি হয়ে যায় তখন আর তার মাসিকটা হচ্ছে না। এটা একটা নর্মাল, এটাও স্বাভাবিক ভাবে আমরা মনে করি। কিন্তু পিসিওতে যে মাসিকের গন্ডগোলটা হচ্ছে সেখানে কিন্তু এটা একেবারেই abnormal একটা ব্যাপার। সেখানে কিন্তু আমাদের ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যেটা আমরা বলি যে মেয়েদের হরমোন, সেগুলো ব্যালেন্স থাকে না। অ্যান্ড্রোজেন যেটা বলি যে ছেলেদের হরমোন বেশি থাকে, এবং তার ফলে হয় কি যে ওভুলেশনটা ঠিকমতো হচ্ছে না। ওভুলেশন মানে ওই ডিম ঠিক মতো হচ্ছে না। তো কাজেই ওখানে ডিম না ফুটে কি হয়, সেখানে ছোট ছোট সিস্টেমের ভিতরে পানি জমে, পানির মতো থাকে, এবং সেই পানিটার ভিতরে থাকে অ্যান্ড্রোজেন, যে ছেলেদের হরমোন, যার জন্য হয় কি যে ওভুলেশনটা হচ্ছে না, বা মাসিক রেগুলার হচ্ছে না। আমাদের প্রথম থেকেই চিন্তা করতে হবে যে কারো যদি বিয়ের আগে এটা ধরা পড়ে, অবশ্যই তাকে ঠিক মতো চিকিৎসা করতে হবে যাতে তার ভবিষ্যতে বাচ্চা হতে কোনো সমস্যা না হয়। আর যদি তার অলরেডি তার ইনফার্টিলিটি থাকে, তাহলে আমরা কিন্তু এই যে হরমোনের যে সমস্যাটা আছে, হরমোনের সমস্যাটা আমরা চিকিৎসা করবো। এটা চিকিৎসাটা খুবই সহজ, আমরা যদি হরমোন দিয়ে চিকিৎসা করি। অনেক সময় আপনি দেখা যায় যে তার আগের মতো মানে সাইকেলটা ফিরে আসছে। সেই জন্য কিন্তু বলা হয় যে পিসিওএস যে চিকিৎসা, সেটা আমরা খুব আশাবাদী। অনেক রোগের চিকিৎসাই আছে যে কিছু করা যায় না, জাস্ট আমরা চিকিৎসাতেই পেশেন্ট ভালো হলো কি হলো না চিকিৎসা, এখানে কিন্তু আমরা খুবই আশাবাদী যে আমরা যদি ঠিকমতো চিকিৎসা দিই, হরমোনের চিকিৎসা দিই, এবং কি কারণে তার ইনফার্টিলিটি হচ্ছে সেটা যদি আমরা ভালো করে জেনে অবশ্যই তার বাচ্চা পেতে আসবে। এবং বলা হয়েছে যে তাদের কিন্তু ইনফার্টিলিটি ট্রিটমেন্টটাও শিশুদের বেলায় খুব সাকসেসফুল। কাজে আমার মনে হয় যে এটা নিয়ে যাদের আছে খুব দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কিন্তু তাকে সচেতন হতে হবে। সচেতন হওয়ার পরে কি করতে হবে, তার চিকিৎসা করতে হবে। অবশ্যই তাকে নিজে নিজে সে চিকিৎসা করবে না, একজন মানে স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে অবশ্যই যাবে, এবং তিনি যেভাবে অ্যাডভাইস করবেন সেটাই ঠিক। আর এখানে আরো একটা জিনিস হয় যেটা যে অনেক ওজন বেড়ে যায়। আমরা যেটা জানি যে যাদের অনেক ওজন বেড়ে যায় তাদের কি হয়, তাদের শরীরে যে হরমোনটা আছে সেটা ঠিক মতো কাজ করতে পারে না। কারণ আমার শরীরের যে ওজন আছে, সেই ওজনের জন্য যে হরমোনটা আছে, সবার কাছে হরমোন কিন্তু একই রকম। এমন না যে মোটা হলে তার হরমোন বেশি হবে এবং পাতলা হলে তার হরমোন কম। কাজেই যার ওজন বেশি তার হরমোনটাও তখন পরে কি ভালোভাবে কাজ করতে পারে না, এবং মাসিকটা অনিয়মিত হওয়ার কারণে তার অনেক সময় বন্ধ হয়ে যায়। এবং সে বন্ধত্বটাকে এভাবে আমরা ঠিক মতো তাকে চিকিৎসা করি, হরমোন দিয়ে চিকিৎসা করা হয়, এবং তাকে ওজন কমানোর কথা বলা হয়। এমনও বলা হয় যে 5% ওজন কমালে কিন্তু তার সবকিছু মোটামুটি নর্মালি চলে আসে। তো কাজে আমি বলেছি যে চিকিৎসা ব্যবস্থাটা কিন্তু খুব সহজ, এবং ইনফার্টিলিটি অবশ্যই আমরা এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করি। কাজে প্রথম থেকে ইনফার্টিলিটি বা বন্ধত্ব নিয়ে আমাদের অবশ্যই রোগীকে সচেতন করতে হবে। দরকার হলে আমরা তার আজকে যেমন একটা আমরা টেলিভিশনে শো করছি, আমরা কাগজে খবরের কাগজে দিতে পারি, আমরা অন্যান্য অনুষ্ঠানে দিতে পারি, রেডিওতে দিতে পারি, কিন্তু মানুষ সচেতন। তবে আমি বলবো যে এখন কিন্তু মানুষ অনেক সচেতন হয়েছে, এসেই বলবে যে ম্যাডাম আমার পলিসিস্টিক ওভারি, মেয়েরাই নিজেরা চলে আসে, তখন বুঝাতে হয় যে না, এটা কিন্তু আসলে সিস্ট না, এটা অন্যরকম। ধন্যবাদ বলছেন ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে অনেক একটা বড় প্রবলেম থাকে ইনফার্টিলিটি, সেটাকে সুন্দর করে অ্যাড্রেস করার জন্য। আমি এখন প্রফেসর সেরিন সিদ্দিকাকে বলতেছি যে এই যে ওবেসিটি হয়, মাসিকের প্রবলেম হয়, অনেক হচ্ছে আমাদের মেয়েরা কিন্তু বুলিং এর শিকার হয় এটা নিয়ে। তো এই পিসিওস কিভাবে মানে মেন্টাল হেলথটাকে ইন্টারফেয়ার করে, এটা যদি একটু বলো। একটু আনমিউট করো। হ্যাঁ,
আনমিউট করা আছে তো? হ্যাঁ এখন বলো, এখন বলো, হ্যাঁ এখন বলো। এই কথাটা আসলে খুবই সেন্সিটিভ একটা পার্ট আসলে, যে সত্যিকার অর্থে আমরা যে চিন্তা করে থাকি যে একটা প্রিসিলেস মানে সে কিন্তু জন্মের পর থেকে সে মোটা হয়ে গেছে, তুমি মোটিয়ে গেছো শুনছে। এরপরে তার চুল বড়, তুমি তো ছেলে হয়ে যাবে শুনছে। তার মাসিক অনিয়মিতায় কি তুমি কি ছেলে হয়ে যাচ্ছ নাকি, তোমার মাসিক হচ্ছে না, তোমার তো বাচ্চাই হবে না। এটা কিন্তু আমাদের কিন্তু আসলে যে আমরা সামাজিক ভাবে যদি আমরা চিন্তা করি, আমরা কিন্তু এই মানসিক বিষয়গুলো কিন্তু খেয়াল করি না যে একটা অ্যাডোলেসেন্স গার্ল তার সে যদি শুনতে পায় যে তার এত সমস্যা হবে, তাহলে তো তার অবশ্যই তার অনেক একটা মানসিক পরিবর্তন হয়ে যাবে। এরপরে যে জিনিসটা হয় যে আমাদের দেখা যাচ্ছে যে ওরা যখন বড় হয় তাদের অনেকে, আমরা 50% কেসে দেখা যায় টাইপ 2 ডায়াবেটিস হয়ে যায়। এটা কিন্তু আরেকটা কারণ। এছাড়া তাদের হাইপারটেনশন হয়ে যায় এবং কেউ জানে যে তাদের ক্যান্সার হয়ে যেতে পারে, তাদের কোনোদিন বাচ্চা হবে না। এই সবগুলা জিনিস চিন্তা করে তার কিন্তু সাংঘাতিক রকমের মানসিক একটা সমস্যা হয়ে যায় এবং এটাকে বলা হয় ডিপ্রেশন। তাদের ডিপ্রেশন হতে পারে, তারা অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভোগে, তাদের অনেকে আছে বাইপোলার ডিসঅর্ডার হয়, কারো আছে অবসেসিভ ডিসঅর্ডার হয়। এবং সমীক্ষা করে দেখা গেছে প্রায় 25 থেকে 50% যারা পিসিএস রোগ তাদের কিন্তু কোনো না কোনো ক্রমে তাদের কিন্তু সমস্যা হয়ে যেতে পারে এবং যেটাকে আমরা বলি যে মানসিক রোগ। তো এই জিনিসটাকে কিন্তু আমাদের খুব সিরিয়াসলি দেখতে হবে। আর আমরা যে হরমোনের যে চিন্তাটা করেছি, যে হরমোনের চেঞ্জের জন্য কিন্তু এই বিষয়টা হয়, স্পেশালি যে একটা ইনফ্লামেশন যে কথাটা আমরা বলেছিলাম সেখান থেকে কর্টিসল রিলিজ হয় এবং কর্টিসল নিজে কিন্তু একটা স্ট্রেস হরমোন এবং সে কিন্তু স্ট্রেস বাড়িয়ে দেয়। সবকিছু মিলায়ে আমরা দেখি যারা পিসিওএস যারা রোগী তাদের কিন্তু কোনো না কোনো ভাবে তারা মানসিক রোগে কিন্তু বিপর্যস্ত হয় এবং এই জিনিসটাকে কিন্তু খুব ভালোভাবে এড্রেস করতে হবে এবং আর্লি ইন্টারভেনশন করতে হবে। যে আমি একটা পিসিওএস রোগে আসলো, আমি কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের চিকিৎসাটা কিন্তু কাউন্সেলিং এর মাধ্যমে কিন্তু অনেকটা করে ফেলতে হবে। যে আপনার ওজনটা, যে কথাটা প্রফেসর লাইলা জুবান বানু বললেন যে 5% যদি ওজন কমিয়ে ফেলা যায় তাহলে কিন্তু তার ওভুলেশনটা ফিরে পাবে। এই 5% রিডাকশন অফ দ্য ওয়েট, যে ডায়েট কন্ট্রোল, এটা কিন্তু কম কথা নয়। আমি শুধু বলে দিলাম যে আপনি কোনো কিছু খাবেন না, সেটা কিন্তু হবে না। এই যে ডায়েটিং করতে বলবো, এই যে ফিজিক্যাল এক্সারসাইজ করতে বলবো, এটার জন্য কিন্তু তার অত্যন্ত মানবিক ভাবে খুব চমৎকার করে তাকে কাউন্সেলিং করতে হবে। সবচেয়ে আগে বুঝিয়ে নিতে হবে যে আমার রোগীর কাছে আমাকে চলে যেতে হবে, তার দলে আমাকে নিজেকে ঢুকিয়ে তারপরে তাকে বুঝাতে হবে এবং চিকিৎসাটা করতে হবে। সুতরাং আর্লি ইন্টারভেনশন ইজ খুব ভেরি মাচ এসেনশিয়াল। এবং আমি মনে করি যে এখানে আমরা পিসিওএস চিকিৎসাতে কিন্তু আমরা সবসময় বলি যে ওয়েট রিডাকশন ইজ দ্য ফার্স্ট টার্ম, এইটা দেখতে হবে। পরবর্তীতে আমরা যেটা করি মাসিকটাকে নিয়মিত করার জন্য ওষুধপত্র দিয়ে থাকি। কিন্তু আমার কাছে মনে হয় একই সাথে তাকে প্রপার কাউন্সেলিং, এবং সেটা কিন্তু মানসিক স্বাস্থ্যের জন্য তার ভালো থাকে। কারণ আমার যে মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু তার হোল বডি সিস্টেম কিন্তু ডিসঅরিয়েন্টেড হয়ে যাবে, সেই কথাটা মাথায় রাখতে হবে। সুতরাং মেন্টাল হেলথ আমার কাছে মনে হয় এই বিষয়টা অসম্ভব একটা ইম্পর্টেন্ট থিং, যেটা কিনা আমাদের এড্রেস করতে হবে এবং সেটাকে এড্রেস করে সেইভাবে চিকিৎসা করতে হবে। অনেক ধন্যবাদ সেরিন, আমাকে অনেক ধন্যবাদ। আসলে মেন্টাল হেলথ প্রবলেমটা নিয়ে আমাদের অ্যাডোলেসেন্টদের এবং সবাইকে সচেতন হলেও দেখা যাবে যে মেন্টাল হেলথ প্রবলেমটাকে তার অনেকটাই মানে এটা কম হবে এবং এটাকে তারা ম্যানেজ করতে পারবে। আমি এখন লায়লা জুমান ম্যাডামকে বলছি, ম্যাডাম আপনি এদেশের একজন পায়োনিয়ার মানে ল্যাপারোস্কোপিক সার্জন। এই পিসিওএস ম্যানেজমেন্টে ল্যাপারোস্কোপির একটা রোল আছে, এটা পক্ষে বিপক্ষেও ব্যাপার আছে। আপনি যদি এইটা একটু বলেন ম্যাডাম, তাহলে একটু সচেতন হতো মানুষ এবং আমরা জানতে পারতাম রোল অফ ল্যাপারোস্কোপি ইন ম্যানেজমেন্ট অফ পিসিওএস। ম্যাডাম একটু আনমিউট করেন, ম্যাডাম একটু আনমিউট করেন। হ্যাঁ এখন শোনা যাচ্ছে। তো এখন হলো যে আমি আসলে এই কথার আগে আমি একটু বলতে চাই যে সেলিনের একটা কথার সাথে আমি একটু কথা বলতে যাচ্ছিলাম, আমি বারবার হাত তুলছিলাম, খেয়াল করিনি হয়তো। আমি যেটা বলছি, যে কথাটা বলেছে যে কাউন্সিলিং এবং মানসিক সমস্যা, এর যে এত বড় ইম্প্যাক্ট আছে রোগীর উপরে। আমরা আসলে আমাদের চেম্বারে যখন রোগী আসে তখন আমরা অন্য সব রোগীকে সময়টা দিই, এইসব রোগীকে কিন্তু একটু বেশি সময় দিই এবং যারা দেয় না তাদেরও দেওয়া উচিত। এই কারণে মেয়েটাকে কিন্তু আলাদা করে তাকে কাউন্সিলিংও করতে হয় এবং তার মানসিক ব্যাপারটাকে নিয়ে আমাদের আলোচনা করতে হয়।
বা সে খুব ডিপ্রেস থাকে, পড়াশোনা করে না। অনেক সময় মায়েরা বলে যে স্কুলে যায় না, সবাই ওকে টিজ করে বলে, তারপর বাইরে বের হয়ে গেল, ওদের ছেলেরা টিজ করবে। তো এটা যে একটা বিশাল একটা প্রবলেম। এমনিতে অ্যাডোলেসেন্টের সময় নানান ধরনের মানসিক বৈকল্য থাকে, সেখানে যদি আরো এই ব্যাপারটা যোগ হয়, সেখানে আমরা, আমার মনে হয় যে আমি সবাইকে আমার সহযোগিতা বলবো যে আমরা যেন এই পিসিও মেয়েদের একটু যেন তাদের জন্য একটু আমরা কাউন্সিলিং করি, কারণ একটু কাউন্সিলিং কিন্তু একটা মেয়ের জীবন অনেক পাল্টে যেতে পারে। এখন তুমি যেটা বলেছো যে পিসিওএস এর চিকিৎসা যেটা আমরা ল্যাপ্রোস্কোপি দিয়ে বলি, ল্যাপ্রোস্কোপি আজকাল মোটামুটি সবাই জানেন, বাংলা আমি বলতে চাচ্ছি না, এটা হলো যে জাস্ট অ্যাবডোমেনে বা পেটে ছোট ছোট ছিদ্র করে তারপর যেমন চিকিৎসাটা করি, এটা মোটামুটি আজকাল সবাই জানে। ল্যাপ্রোস্কোপি চিকিৎসাটা আমরা কখন করি? মাঝে মাঝে আমরা দেখি যে অনেকে না বুঝে বিয়ের আগে হয়েছে, পিসিও হয়েছে, চিকিৎসা করতে হবে, ল্যাপ্রোস্কোপি করে আমরা ওভারিয়ান টিউনিং, মানে অনেকগুলো সিস্ট হয়েছে, সিস্টটাকে আমরা পাংচার করি এবং পাংচার করে সেই আমরা সিস্টের ফিটা বের করে নিই। তার ফলে দেখা যায় যে তার মাসিকটা রেগুলার হচ্ছে, তার অনেক সময় তার প্রেগনেন্সি হচ্ছে। সরি, এখন কথা হলো যে এই কাজটা আমরা কিন্তু কখন বিয়ের আগে করবো। তাতে হয় কি যে অনেক সময় যে এই সমস্ত মেয়েদের বেলায় আমরা যদি একটু মেডিসিন দিয়ে চিকিৎসা করি তাহলে অনেকই ভালো হয়ে যায়। আর যারা বাকি থাকে তারা আমরা ওয়েট করবো যে তারা যদি এর মধ্যে তাদের বিয়ে শাদী হয়, বাচ্চা না হয়, বাচ্চা হলে আবার অনেক সময় ঠিক হয়ে যায়, বাচ্চা যদি না হয় তখন আমরা তাদের ওভারিয়ান ট্রিটমেন্ট করি। আসলে ল্যাপ্রোস্কোপি করে আমরা কি করি, ওভারিটা দেখা যায় যে এদের ডিম ফুটে না, ওভারিটা অনেক বড় থাকে, আমরা বলি যে হোয়াইট ওভারি, একদম সাদা থাকে, কারণ ডিম না ফুটলে তো ওভারিতে কোনো সাইন থাকে। তো সেখানে আমরা ছোট ছোট করে ছিদ্র করে দিই, তবে ছিদ্রটাও কয়েকটা নিয়ম আছে। নিয়মটা হলো যে আমরা 4টা বেশি করে দেওয়া, 40 ওয়াটসের বেশি আমরা বেশি এনার্জি দেই না, এবং 4 মিনিট রুল অফ 4টা আমাদের মানতে হবে, এটা সবার জন্যই প্রযোজ্য। তো ল্যাপ্রোস্কোপি ডেফিনিট রোল আছে, স্পেশালি বিয়ের পরে যখন বাচ্চা হয় না, যখন অন্যান্য চিকিৎসা ফেল করে যাচ্ছে, তখন অবশ্যই আমরা ল্যাপ্রোস্কোপি করবো, এবং ল্যাপ্রোস্কোপির রেজাল্ট কিন্তু খুব ভালো। দেখা যাচ্ছে যে প্রায় 80 to 90% কেসে তার ওভুলেশন হয়ে যাচ্ছে, ডিম ফুটছে, এবং 50% কেসে তার বাচ্চা চলে আসছে। কাজেই আমি মনে করি যেটা মানে বিয়ে একটা চমৎকার ব্যাপার, চমৎকার একটা চিকিৎসা, কিন্তু তার মাথায় রাখতে হবে যে আমি যেন ওভারিতে এত বেশি ছিদ্র না করি, কারণ তো আমরা ইলেকট্রিসিটি দিয়ে করি। বেশি ছিদ্র করলে যেটা হয় ওভারিয়ান রিজার্ভ কমে যায়, ওভারিয়ান টিস্যু ওখানে যেখান থেকে ডিম ফুটে সেই জিনিসটা কমে যাচ্ছে। তো সেটা যখন কমে যায় তখন কিন্তু বাচ্চা হতে আবার সমস্যা। কাজে অনেক সময় দেখা যায় যে ইনফার্টিলিটি স্পেশালিস্টরা বলে আপনারা দয়া করে এত বেশি পাংচার করবেন না। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আমাদের কাছে আসলে কিছু কিছু প্রশ্ন আসতে শুরু করেছে, আমি অনুরোধ করব যাদের প্রশ্ন মানে আছে ওনারা আপনারা ইনবক্সে প্রশ্ন করেন, আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব, আমরা অবশ্যই উত্তর দিব। আমি এখন একটু বলছি প্রফেসর সেহরিন সিদ্দিকা। সেহরিন, তুমি একটু বলো যে এই যে দেখো এটা তো হরমোনাল, মেটাবলিক, জেনেটিক সব রকমের একটা ডিজিজ, তো এখানে লং টার্ম ইফেক্ট গুলো কি হয়, যে যদি পিসিওএস হয় তাহলে লং টার্ম ইফেক্ট কি হয়? চমৎকার প্রশ্ন। এটা আসলে সত্যিকার অর্থে কি এটা ডালে চালে খিচুড়ি, কথাটা কিন্তু এরকমই হলো যে সব জায়গায় কিন্তু আমাদের প্রবলেম। তো প্রবলেমটা হয় আলটিমেটলি কি হচ্ছে যে লং টার্ম যদি বলি, আমি একদম মাসিক থেকে যদি শুরু করি, তারপরে কি হচ্ছে ইনফার্টিলিটি হচ্ছে। আচ্ছা, ইনফার্টিলিটি হয়ে গেল, আর ওই দিক দিয়ে যেটা বললাম যে ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে গেছে, যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে গেছে ওদের কিন্তু হয় কি যে আমরা বলি অ্যাপেল শেপ বডি, মানে মানুষটার পেটটা মোটা হয়ে গোল হয়ে যায়, হাত পা গুলো চিকন, মানে এই ধরনের আর কি বিষয়টা। এবং যাদেরই অ্যাপেল শেপ বডি তাদের কিন্তু ধরে নিয়ে যে কদিন পরে ডায়াবেটিস হয়ে যাবে, এটাকে বলে টাইপ 2 ডায়াবেটিস। তো এটা কিন্তু একটা লং টার্ম ইফেক্টের মধ্যে পড়ে। এরপরে দেখা যাচ্ছে যে ফ্যাট বেশি হচ্ছে, এই ফ্যাট গুলা কিন্তু ডিসলিপিডিমিয়া, তার মানে কি তার কোলেস্টেরলটা বেড়ে যায়, এবং যেখানে কোলেস্টেরল বেড়ে যাচ্ছে সেখানে কি হচ্ছে, একটা হতে পারে হাইপারটেনশন, প্রেশার বেড়ে যাচ্ছে। অন্যদিকে যেটা হয় সেটা হলো কি যে হার্ট ডিজিজ গুলো কিন্তু হচ্ছে, কারণ কি ওই যে কোলেস্টেরল যেগুলা যেমন এসডিএল এলডিএল এগুলো সব উলট পালট হয়ে যাচ্ছে, হওয়ার জন্য আলটিমেটলি ওই যে তার যে রক্তের নালীগুলো ব্লক হয়ে যায়,
এই জিনিসটা কিন্তু হয়। এবং এটা কিন্তু দেখা যাচ্ছে যাদের পিসিওডি আছে তাদের কিন্তু ইন ফিউচার অনেকে কিন্তু অ্যালজাইমার ডিজিজও কিন্তু হয়। তো আমরা কিন্তু লম্বা একটা চ্যানেল দিয়ে আমাদের যেতে হচ্ছে। আর আরেকটা বিষয় যেটা কিনা হয়তো বা এই কথাটা বলতে চাচ্ছিলাম না, যেটা অনেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় যে ঠিক আছে এটা একটা তো হলো রিপ্রোডাক্টিভ এজ, যখন আমার ইনফার্টিলিটি হয়ে গেল এরপরেও তো আমার মেনোপজের একটা জীবন আছে, সেটা কিন্তু আমার পুরো জীবনটার 1/3। ওই সময় হঠাৎ করে দেখা যায় পোস্ট মেনোপজাল ব্লিডিং, এবং সেই ব্লিডিংটার কারণ যদি খতিয়ে দেখি তখন দেখি যে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া। তার মানে কি ওই যে এস্ট্রোজেন লেভেলটা অনেক বেশি, এই এস্ট্রোজেন গুলা কিন্তু এন্ডোমেট্রিয়ালটাকে ঠিক করে দিচ্ছে। ঠিক হতে হতে হাইপারপ্লেসিয়াটা একসময় কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হচ্ছে। এবং সেই জন্য দেখা যায় যাদের কিনা পিসিওডি আছে তাদের 3 গুণ বেশি চান্স থাকে যে কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়া। সুতরাং আমরা এই কথাটা আবার বলছি যে আমরা পুরো জীবন দশায় যদি চিন্তা করি কিছু না কিছু ভাবে কিন্তু আমাদেরকে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা ডিজিজ সিনড্রোম কমপ্লেক্স, যেটা আমাদেরকে কিন্তু আসলে বিভিন্ন ভাবে বিপর্যস্ত করছে। সুতরাং আমাদের এই জিনিসগুলো থেকে যদি আমাদেরকে পরিত্রাণ পেতে হয়, যেটার জন্য আজকে যে কথাটা আসলে অ্যাওয়ারনেস, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় প্রতিটা স্টেপে আমাদের ছোট্ট একটা বাবুর যে জন্ম হলো তখন থেকে কিন্তু ডায়েটিং শুরু হয়ে যাবে, এবং সারা জীবন ধরে কিন্তু ডায়েট কন্ট্রোল এবং এক্সারসাইজ এই দুটো যদি নিয়মিত ভাবে করি তাহলে কিন্তু এই চেইনটা কিন্তু আর আগাতে দিব না, আমরা কিন্তু মূলেই কিন্তু আটকে যেতে পারবো। তো সুতরাং আমরা এই কথাটা যেটা বললাম যে লং টার্ম এফেক্ট কি হতে পারে, একই সাথে এই আশাটা দিতে চাচ্ছি যে যদি আমরা নিয়মের সাথে চলি সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছুই হবে না, আমরা শুকনো পাতলা সেই টিমটিকে মেয়েটি হয়ে কিন্তু আমরা থাকতে পারবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমাকে ডক্টর সেরিন, তোমাকে অনেক ধন্যবাদ। আমি এখন একটু প্রফেসর লাইলা আঞ্জুমান বেনু ম্যাডাম, যখন ডায়াগনোসিস হলো ম্যাডাম আসলে একজন পিসিওএস যার হয়েছে তার কি করা উচিত আর কি করা উচিত না, এইটা একটু বলেন ম্যাডাম। ডায়াগনোসিস হওয়ার পরে কি করা উচিত আর কি করা উচিত না, এটা। ধন্যবাদ তোমাকে, একটু রিপিট করবে কারণ মাঝখানে সাউন্ডটা বন্ধ ছিল। ম্যাডাম ওই যে ডায়াগনোসিস হওয়ার পরে মানে কি করবে একজন যে ভুগছেন পিসিওএস এ এবং কি করবেন না, এই ব্যাপারে আপনি একটু বলেন ম্যাডাম। খুব চমৎকার প্রশ্ন করেছো, কারণ অনেক সময় যেটা আমি বলেছি যে সচেতনতার অভাবে অনেক সময় অনেকেই কিন্তু চিকিৎসা করে না, কিন্তু এটা একটা ভুল ধারণা যে পিসিও অবশ্যই চিকিৎসা করতে হবে। কারণ আমাদের সেরিন সিদ্দিকা খুব চমৎকার ভাবে বলে গেছে যে আমাদের কি কি ইফেক্ট হতে পারে। তো কাজেই যখনই পিসিওস ডায়াগনোসিস হবে, আমাদের স্ত্রী রোগ বিশেষজ্ঞরা ডায়াগনোসিস করবেন, তখনই কিন্তু তাকে কতগুলো অ্যাডভাইস আমরা দিই। যেটা আগেই বলেছি, প্রথমে তাকে কি করতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে বা লাইফস্টাইল মডিফিকেশন যেটাকে বলি, যে 5% ওজন কমালে তার অনেক কিছু তার উপকার হয়, এবং দেখা গেছে যে 10% কমানোর পরে আরো বেশি উপকার হচ্ছে। তো কাজে এটা বলা হয়ে থাকে যে 10%, 5 to 10% অন্তত তার কমানো উচিত। খাওয়া দাওয়ার মধ্যেও একটা চেঞ্জ আনা উচিত, একদম ফাস্ট ফুড না খেয়ে বা শুধুমাত্র প্রোটিন না খেয়ে সে যাতে একটা সুষম খাবার খায় এবং বেশি করে শাকসবজি খায় সেটা দেখতে হবে। খোলা বাতাসে যেন সে হাঁটাহাঁটি করে, তার কায়িক পরিশ্রম যেটাকে আমরা বলি, যে কাজ করবে সে, কারণ কাজ করলে কিন্তু শরীরের অনেক সিস্টেমই ভালো থাকে। তো এগুলো সবই তাকে করতে হবে। মাসিকের কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই চিকিৎসা করতে হবে। এবং আমরা যেটা বলি যে মাঝে মাঝে আমরা ডায়াবেটিসের জন্য একটা ওষুধ দিই, মেটফরমিন, সেটা আসলে হয় কি যে যাতে ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায়, মানে ইনসুলিন আছে কিন্তু কাজ করছে না, সেটাও কিছু খুব ভালো কাজ করে। এবং অনেকেরই রুচিও কমে যায়, রুচি কমে গেলে খাবারটা কমে যায়, তার ওজনও কমে। তো কাজে এটাও একটা ভালো জিনিস, সেগুলো করলে কোনো অসুবিধা নেই। আর এটা বলছি যে আমরা তাদের কি করা উচিত আর কি করা না উচিতের মধ্যে 1 নম্বরে আমি আগেই বলেছি যে একটা হলো যে সচেতনতার অভাব, যে আমি একটা অসুখ আমার হয়েছে এটা এমন কিছু না, এটা আমার এমনি। অনেকের আছে যে সবকটা সিনড্রোম হয়তো মানে উপসর্গ থাকে না, সে অত বেশি মোটাও হয় না। যেমন আমরা বলি যে থিন পিসিও, মানে শরীর পাতলা কিন্তু তার পিসিও, বা তার মানে সাময়িক যে যে মাসিকের যে গন্ডগোলটা সেটাও তার নাই, তার বাচ্চা কাচ্চা হয়েছে কিন্তু তবু সে পিসিও, কিন্তু সে ওটা ওতে গুরুত্ব দিচ্ছে না যে আমার তো তেমন কোনো অসুবিধা নেই, ঠিক আছে আমি হয়তো চিকিৎসা না করলেও চলবে। কিন্তু তাদের জন্য আমরা বলছি যে অবশ্যই চিকিৎসা করাতে হবে। কাজে এটা এর মধ্যে পড়ে যে তাকে এটা বসে থাকলে চলবে না, যেহেতু তার ভবিষ্যতে একটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, কাজেই তাকে এটা করতেই হবে। সেছাড়া আমরা যেটা বলি যে তার অন্যান্য যেগুলো আছে, তার অবাঞ্ছিত লোম আছে, অবাঞ্ছিত লোম গুলো যাতে ঠিকঠাক মতো মানে খুব ভালোভাবে যেন কোনো একটা ভালো সেন্টারে গিয়ে যেন এটা কি মানে
অপসারণ করে যেটাকে বলি আমরা, সেটা করা উচিত। যেখানে সেখানে যদি ভালো জায়গায় না যায়, তার অনেক সময় আমাদের কাছে মেয়েরা চলে আসে, দেখা গেল যে পুরো মুখটাই একবারে পুড়ে গেছে, এরকম অবস্থা। কাজেই এটাও একটা ভালো জায়গায় তার এই চিকিৎসাটা করাতে হবে। সেছাড়া তার ওজন কমানোর কথা আমরা বলেছি, তাকে এক্সারসাইজ করতে হবে অবশ্যই। এবং এক্সারসাইজ তো আমরা এখন আজকাল বলেই দিই যে সপ্তাহে 5 দিন অন্তত এক্সারসাইজ করলে তার পুরোটা সপ্তাহ তার কেটে যায়। তো কাজেই এক্সারসাইজ করতে হবে, খাবার কন্ট্রোল করতে হবে, ঘুমটা যাতে পরিমিত হয়। আজকাল আমাদের ছেলে মেয়েদের আমরা কি দেখি, সারা রাত জেগে তারা হয়তো কম্পিউটার নিয়ে ব্যস্ত আছে, সকাল থেকে ঘুমাচ্ছে হয়তো বিকেল পর্যন্ত। এটা একটা মানে কি বলবো, এটা কিন্তু একটা বদ অভ্যাস। আমাদের সময় আমরা কি করতাম, আমরা সেই ভোর 5টায় উঠতাম, রেগুলার ভাবে পড়াশোনা করতাম, আবার আমরা ঠিক মতো ঘুমাতাম। আমার তো মনে আছে যে আমরা 9টা 10টা পরে আমরা কেউ জেগে থাকতাম। তো এই যে একটা অভ্যাস, এই যে আবার চমৎকার একটা অভ্যাস আমাদের দৈনন্দিন জীবনে, এই অভ্যাসটাকে আমরা যদি ঠিক মতো বজায় রাখি, সেই জন্য তো কিন্তু আগেই এত আমরা পিসিওস পেতাম না, এত সমস্যা আমরা দেখতাম। ইদানিং কিন্তু এই সমস্ত কারণেও যে পিসিওস হচ্ছে না, সেটা কিন্তু আমরা জোর গলায় বলতে পারি না। তো কাজে আমরা কি করব কি করব না, এটা নিয়ে আমাদের সবসময় চিন্তা ভাবনা করতে হবে। যেটা করা উচিত সেটা করতে হবে, আর যেটা করা উচিত না অবশ্যই সেটা আমরা করবো না। ফাস্ট ফুড বেশি খাবো না, শরীরে যাতে চর্বি না জমে সেটা আমরা খেয়াল করব। এবং মাসিকের গন্ডগোল হলে পরে সেটাকে আমাদের চিকিৎসা আগে থেকেই করতে হবে। এগুলো আমাদের নিয়ে চিন্তা করতে হবে। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে কি করতে হবে কি করতে হবে না এ ব্যাপারে সেইগুলোই মেনে চললে দেখা যাবে যে এটাকে কন্ট্রোল করা এবং ম্যানেজ করা সহজ হবে। আমি এখন একটু প্রফেসর সেরিন সিদ্দিকা, প্রবলেমটা পরিবারের, সমাজের এবং জাতির, দেশের উপরেও এটা আসে। বড় বড় হাইপার টেনশন এবং ডায়াবেটিস চিকিৎসার জন্য প্রতিষ্ঠান করতে হয়। একটু বলো যে পরিবার এবং অ্যাডোলেসেন্টের এই শিক্ষা প্রতিষ্ঠানের কিছু ভূমিকা বলো, যে এটাকে এই পিসিওস এ তাদের রাখা উচিত, তাহলে দেখা যাবে যে পিসিওস ম্যানেজ করা সহজ হবে পরিবারের এবং শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছেন টিচারদের। ধন্যবাদ আপা। প্রথম কথা হলো যে আমি যে কথাটা বলেছিলাম, এটা কিন্তু পিসিএস একটা চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটা কিন্তু যে কিনা পিসিএস রোগী তার নয়, তার পরিবারে, তার সমাজে, গোটা বিশ্বে, পুরো বিশ্বে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পিসিএস কিন্তু কোটি কোটি মেয়েরা কিন্তু এই ইয়েতে আছে, এবং সেইভাবে তার কম্পিটিশন গুলো নিয়ে থাকছে, এবং কোটি কোটি ডলার কিন্তু খরচ হচ্ছে শুধুমাত্র পিসিএস এর এগেইনস্টে। সুতরাং আমার কাছে মনে হয় এই যুদ্ধটা কিন্তু শুধুমাত্র যে কথাটা বলা হয়েছিল এবারে প্রতিবাদ্য, যে কি ফাইটিং এন্ড আর উইল উইন, এই ফাইটিংটা কে করবে, সেটা কি শুধু যে রোগী সে করবে না, তার পরিবার করবে, তার স্কুল করবে, তার টিচার করবে, তার বন্ধু বান্ধব করবে, সবাই মিলে করবে, পুরো সমাজ করবে। আমি যদি মনে করি যে সেই নিজে কি করবে, আমি প্রথম বলবো যে যখন আমি পিসিএসটা এই কথাগুলোকে আজকে বার্তাগুলো শুনলাম, টক টু ইউর ফ্রেন্ড, মানে তুমি তোমার বন্ধুকে বলো, মানে একজনের থেকে কিন্তু আরেকজনের কারণ যাবে, আরেকজনের থেকে কিন্তু আরেকজনের কারণ যাবে। নেক্সট যে কথাটা আসলো যে তোমার সিমটম যেগুলো আসলো, তুমি কিন্তু অ্যাভয়েড হয়ে যাও, এবং যখন এই সিমটম গুলো আসবে তখন তুমি দেখতে থাকো যে যেরকম আমি মোটা হয়ে গেছি, আমার একদিন হয়েছে, বা আমার যেই প্রবলেম গুলো হয়েছে, এগুলো ইনভেস্টিগেট করা। এই ইনভেস্টিগেট যদি করতে হয় তাহলে কিন্তু তার সে একলা পারবে না, যে মেয়েটি ছোট, সেই ইনভেস্টিগেশন কিন্তু অনেক আমি বলবো যে অনেক মানে টাকা ব্যক্তিগত বিষয় আছে, সে কিন্তু তার পরিবারকে কিন্তু এগিয়ে আসতে হবে। এখন যদি পরিবারটা মনে করে যে ও কিছুতেই সে হবে যে হাতে চলা করছে না, বই যদি করছে, তুমি মোটা হয়ে যাচ্ছ, আর দুদিন পর ডাক্তারের কাছে যেতে হচ্ছে, আর এত পয়সা খরচ হচ্ছে, এইসব করে কিন্তু হবে না। তার প্রতি কিন্তু সহনশীল হতে হবে, এবং সহনশীল হয়ে তাকে কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, তাকে কিন্তু আমি যদি বলি আমার মেয়েটি কিন্তু তুমি এই খাবারটা খাবে না, আর আমার টেবিলে যদি ভর্তি করে আমি যত ফাস্ট ফুড তৈরি করে রাখি, আমি বিরিয়ানি পোলাও তৈরি করে রাখি, তাহলে কিন্তু মেয়েটির প্রতি অত্যাচার করে হলো। আমি আমার মেয়েকে যদি বলি তুমি ডায়েট কন্ট্রোল করবে, একটু আমার টেবিলটা কিন্তু সেরকমই হতে হবে, যেটা কিনা যেই ডায়েটটা কিনা তার জন্য প্রযোজ্য, যে পরিমাণ শাকসবজি, ফল বা যে খাবারগুলো, সেই বাসায় সেই জিনিসটা কিন্তু বাসায় তৈরি হতে হবে, এবং তার যে এক্সারসাইজ করা, অভ্যাসগুলো এটা কিন্তু তার পরিবারের সবাই খেয়াল করতে হবে। তেমন সেই ঘুম থেকে উঠছে না, তাহলে এমন একটা পরিবেশ তৈরি করে দেওয়া হোক যাতে সেই ঘুম থেকে উঠি, এবং নিজের সবাই কিন্তু চেষ্টা করে, বা আমরা যারা মায়েরা আছি বা ভাই বোনরা আছি, সবাই মিলে যখন আমরা একটু এক্সারসাইজ করছি, তাহলে একটা পরিবেশ তৈরি লাগবে, সে কিন্তু করবে। স্কুলের বিষয়টা এরকম হলো যে আমাদের স্কুলে যেটা বলতে ম্যাডাম বলেছেন যে স্কুলগুলো কিন্তু আগের যে স্কুলগুলো যেটা খোলা মাঠ ছিল,
একটা টিফিন অর্ডার করে কিন্তু টিফিন খেতে অনেক সময় দেখা যাবে যে খেলাধুলাই করছে, দৌড়াদৌড়ি করছে, এবং সেটা হচ্ছে আর এখন কিছু খেলাধুলা তো হচ্ছে না, বরং টিফিন কিনতে পাওয়া যাচ্ছে, সেখানে হয়তো বার্গার পাওয়া যাচ্ছে বা যে কেক পাওয়া যাচ্ছে। সুতরাং স্কুলগুলোতে এগুলো খেয়াল করতে হবে যে এই বাচ্চাদের রেগুলার এক্সারসাইজ করার যে একটা নিয়ম সেটা করে দেওয়া, এবং স্বাস্থ্য নীতিগুলা একটুখানি বলা, তাদের যে এই অ্যাওয়ারনেসের ক্ষেত্রে অন্তত মাসের ভিতরে একটা প্রোগ্রাম করা হয় স্কুল থেকে যদি থাকে, সেক্ষেত্রে আমরা ডাক্তার সমাজ আছে, আমাদের একটু সম্পৃক্ত হবে। আমি মনে করি পরিবার এবং স্কুল এই দুই জায়গায় যদি আমরা এইভাবে যদি অ্যাওয়ারনেসটা করতে পারি বাচ্চাগুলোর জন্য, তাহলে আমরা হয়তো শুরুতেই এই রোগটাকে কিন্তু আটকে করতে পারবো। আমাদের কিন্তু খুব পর্যায়ে লং টার্ম সফলতা নিয়ে কিন্তু কষ্ট পেতে হবে। সুতরাং আমরা কিন্তু আসলে আমি আশা করবো সমস্ত পরিবার, সমস্ত সমাজ, স্কুল, টিচার সবাই মিলে এই আন্দোলনে এভাবে যোগ দেবে, এবং এই ফাইটিংটি সবার জন্য ফাইটিং, শুধুমাত্র সেই হয়ে হয়। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে সবাই সাইরিন। আমরা তো স্কুলে আগে খুব স্কিপিং খেলতাম, এখন তো স্কিপিং খেলা স্কুলে যদি আবার শুরু করে তার টিচার যারা আছেন, তাহলে দেখা যাবে যে আসলে পিসিওসটার অনেকটাই কন্ট্রোলে আসতে পারবে। ম্যাডাম, প্রফেসর লায়লা আঞ্জুমান ম্যাডাম, একটা প্রশ্ন আছে। শমী আক্তার নামে একটা মেয়ে করেছে যে ওর বয়স 23 বছর, ওর ওজন হচ্ছে 55 কেজি, ওর ডায়াগনোসিস কেস মানে পিসিও আছে, তো বিগমেট খাচ্ছে, ফলিক অ্যাসিড খাচ্ছে, কিন্তু হাত পায়ে ব্যথা মানে অনেক বেশি। তার মেডিসিন বিশেষজ্ঞ দেখাইছে, ওনারা বলছে যে এটা কোনো সমস্যা না, এটা নাকি মানসিক দুশ্চিন্তা এবং স্ট্রেস থেকে হচ্ছে। তো ও বলছে যে এটার থেকে আমি কিভাবে মুক্তি পাবো, আমাকে একটু বলেন ম্যাডাম। বলেছে হ্যাঁ হ্যাঁ, ওজন এবং বয়স যেটা বলেছ সেটা কিন্তু আসলে ঠিক পিসিওস না, হয়তো পিসিওস আছে, অন্যান্য টেস্ট করলে বোঝা যাবে। তো তোমার এখন প্রবলেমের কথা বলেছো যে হাতে পায়ে ব্যথা করছে, মেটফোর খাচ্ছ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হাতে পায়ে ব্যথা আমার মনে হয় অনেক কারণেই হয়, যেটা একটু আগে আমি যোগ করতে চাচ্ছিলাম। সেদিন যেটা বলেছি যে আজকাল আমাদের বাচ্চাদের শারীরিক পরিশ্রম একেবারেই তারা করছে না। এটা কিন্তু একটা পারিবারিক একটা ব্যাপার ছিল যে আমার পরিবারে আমার বাবা ভোর 4টার সময় আমাদের উঠিয়ে পড়াতে বসতেন, তারপরে আমরা মর্নিং ওয়াকে যেতাম, বাড়ির খাবার খেতাম, আমরা ওই কথায় কথায় হয়তো ফাস্টফুড খেতাম না। এগুলো সবকিছু কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। তো কাজে আমার মনে হয় যে তোমার একটু হাঁটাচলা, একটু এক্সারসাইজ করা উচিত, এবং এই ব্যথাটা তোমার তেমন কিছুই না, খুব বেশি হলে পরে হয়তো একটা দুটো প্যারাসিটামল খেতে পারো, কিন্তু অনেক সময় তাও দরকার হয় না। আমার মনে হয় কিন্তু তুমি একটু অ্যাক্টিভ হলে বা কিছুটা এক্সারসাইজ করলে তোমার এই ব্যথাটা থাকবে না। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে ধন্যবাদ। ম্যাডাম, আমরা তো প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আপনি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে, যারা এতক্ষণ আমাদের প্রোগ্রামটা দেখছেন, তাদের উদ্দেশ্যে ম্যাডাম আপনি কিছু বলেন। অনেক ধন্যবাদ। আমি তাদের অবশ্যই ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের ভিউয়ার্স, যারা দেখেছেন। অনেকে আছেন খুব শখ করে দেখেন এবং পরে প্রশ্ন করেন, জানতে চান। আমি মনে করি যে এই যে তাদের যে জানার আগ্রহটা, এই সচেতনতাকে আমি অবশ্যই শ্রদ্ধা করি, স্যালুট জানাই। কারণ মানুষ যত জানবে তত সে তার নিজের জীবনটাকে আরো সুন্দর করতে পারবে। পিসিওস আজকে পিসিওস মান্থের প্রথম দিনে আজকে আমি গুলশানকে এবং আমাদের ওজিএসবি কে, অবশ্য প্রফেসর ফেরদৌসী বেগমকে ধন্যবাদ জানাই যে তারা কিন্তু প্রথম দিনকেই তারা নিয়ে নিয়েছে, এটা তাদের একটা স্পেশাল ক্রেডিট বলা চলে। এই দিন থেকে আমাদের আজকে এই পিসিওস 1 মাসের জন্য যাত্রা শুরু করলো। এই সময়ের মধ্যে আমি মনে করি যে আপনারা যাদের বাড়িতে এইসব এরকম সমস্যা আছে, যে আপনার মেয়েটার একটু ওজন বেড়ে যাচ্ছে, মাসিকে গন্ডগোল হচ্ছে, তারপর যে মেয়েটাকে বিয়ে দিয়েছে কিন্তু বাচ্চা হচ্ছে না, আর যেটা অবাঞ্ছিত লোক, এই সব কিছুর জন্যই আপনি আগে থেকে ডাক্তারকে দেখান এবং আপনি সচেতন হন, আপনার মেয়েটাকে সচেতন করেন, এবং আশা করি তাহলে আর ভবিষ্যতের যে লং টার্ম যে অসুখগুলো হচ্ছে সেই অসুখগুলো হবে। তো অনেক অনেক ধন্যবাদ জানাই আমি আমাদের অ্যাডমি এবং ডক্টর টিভি, এবং অবশ্যই যারা ভিউয়ার্স আছে যারা দেখেছেন, কারণ ভিউয়ার্স ছাড়া, শ্রোতা ছাড়া তো আমরা কিছু আসলে বুঝতে পারি না। আমাদের যদি কোনো কথা বা কোনো উপদেশ আপনাদের এতটুকু কাজে লাগে, আমরা নিজেদের জন্য অনেক ধন্যবাদ। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। এখন প্রফেসর সেরিন সিদ্দিকা, তুমি একটু ভিউয়ার্সদের উদ্দেশ্যে, বিশেষ করে অ্যাডোলেসেন্ট যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলো। গার্জিয়ান যারা আছে তারাও জানবেন এটা। ধন্যবাদ ভিউয়ার্স। আমি আসলে একদম সবশেষে একটা কথা আবারও বলবো,
keep fighting and I'll win. Definitely আমরা আমাদের জয় হবে ইনশাআল্লাহ। আমাদেরকে কিন্তু যে জিনিসটা করতে হবে যে আমাদের এখন থেকে কিন্তু জাগরিত হতে হবে। দুইটা জায়গায় কথা বলছি, একটা হলো আমাদের ওজন নিয়ন্ত্রিত রাখবো। কিভাবে নিয়ন্ত্রিত রাখবো? আমরা রেগুলার এক্সারসাইজ করবো এবং আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করবো, এবং এই দুইটা জিনিসের মাধ্যমে কিন্তু আমাদের এই কঠিন রোগটাকে কিন্তু আমরা নিজেদের হাতের মধ্যে মুটিয়ে দিতে পারি এবং আমরা উড়িয়ে দিতে পারি। তো আমি সেই জিনিসটাই বলছি, ইনশাআল্লাহ কোনো ভয় নয়, আমরা সবাই একসাথে আছি, আমরা সবাই একসাথেই থাকবো। এবং পিসিওএস কিন্তু শুধুমাত্র তোমার আমার কারো একার নয়, আমাদের সবারই প্রবলেম। এটা আমাদের সকলের জন্যই কিন্তু একটা যুদ্ধ, এবং এই যুদ্ধে আমরা জয়ী হবো। আমরা আশা করবো যে কোনো অ্যাডোলেসেন্স গার্ল, কোনো কিশোরী মেয়ে এখন ওজন বৃদ্ধি হয়েছে বা তার মানসিক সমস্যা হয়েছে বলে তার মানসিক কষ্ট হচ্ছে, এই জিনিসটা আমরা আর শুনবো না। যে কোনো সমস্যা হলে আমি আবারও বলছি, প্রথমে আমার বন্ধুকে বলবো, আমি জিনিসটাকে তলিয়ে দেখবো, যে কোনো সমস্যা হলে আমি ডাক্তারের শরণাপন্ন হবো এবং আমি চিকিৎসা দেবো এবং আমি ভালো থাকবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং সবাইকে ধন্যবাদ। ম্যাডাম, আপনি এত চমৎকার একটা প্রোগ্রাম উপস্থাপনা করলেন, আপনাকে অসম্ভব ধন্যবাদ। লাইলা আপা আছেন আমার সাথে, আমার বড় বোন, অসম্ভব ধন্যবাদ। আমি অত্যন্ত অনুপ্রাণিত এবং আমি অসম্ভব খুশি হয়েছি যে আপার সাথে আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য একটা প্রায় যে আপার এই প্রোগ্রামটা করতে পারলাম। আর সবশেষে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি প্রফেসর ফেরদৌসী ম্যাডামকে, আমাদের প্রেসিডেন্ট। উনি এত চমৎকার একটা অনুষ্ঠান এই বাদলের দিনে, যেটা যে গানটা বোধহয় গীতা হয় যে বাদল দিনের প্রথম পদ্ম ফুল, তো এই ফুলটা আজকে কিন্তু এই যে আজকে সেপ্টেম্বরের প্রথম দিনে আমরা এই অ্যাওয়ারনেসের যাত্রা শুভযাত্রা আমরা অনুষ্ঠিত করলাম। আমি আশা করি সবাই ভালো থাকবো এবং এই মাসটাকে আমরা প্রত্যেকে সর্বাধিক ভাবে চেষ্টা করবো কিভাবে অ্যাওয়ারনেস করা যায় এবং যেন আমরা প্রতিরোধ করতে পারি। সবাইকে ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের ম্যাডামও এবার অনেক প্রোগ্রাম দিয়েছেন, লাইলা জুমান বানু ম্যাডাম। আমরা সেসব প্রোগ্রামেও যুক্ত হব, আমরা শুনবো, অনেক কিছু জানবো এটার থেকে। আমরা একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখন অনুরোধ করব আমাদের চেয়ারপারসন আজকে প্রফেসর ফেরদৌসী বেগম, প্রেসিডেন্ট ওজিএসবি এবং প্রেসিডেন্ট সাফক, আপনাকে সমাপনী বক্তব্য এবং আরো কিছু বলার জন্য, মানে পিসিওস সম্বন্ধে, আপনি অনেক পিসিওস নিয়ে কাজ করেছেন। প্রফেসর ফেরদৌসী বেগম, প্রেসিডেন্ট ওজিএসবি, প্রেসিডেন্ট সাফক, প্লিজ। শুনতে পাচ্ছেন? মনে হয় আছে, উনি আছেন। অনেক সময় হয় যে ম্যাডাম এখনো আসেননি। একটু আসবেন একটু পরে আমি চলতেছি। আচ্ছা, করেন। ওই যে নেটের সমস্যা হচ্ছে তো বারবার ঢুকতে চেষ্টা করতেছে, একটু ট্রাই করে দেখি একটু করা যায় কিনা। আর বলছে যে ঢুকতে না পারলে শেষ করে দিন, একটু ট্রাই করছি ঢোকার জন্য। ফাহিম, উনি কি ঢুকতে পারছেন? না ম্যাডাম, এখনো আসেননি। পারবেন মনে হয়। এই যে নিচে দেখছি যে একটু, ওটা ম্যাডাম আমারটা। ও নিচে তোমারটা? আচ্ছা, তোমারটা হচ্ছে। আচ্ছা, তাহলে মনে হয় উনি অবশ্য বলছেন যে আমি ঢুকতে না পারলে শেষ করে দিন। তাহলে আমরা মনে হয় প্রোগ্রামে শেষ করে দিই, ম্যাডামেরও অনেক কাজ আছে সেজন্য।
তো ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কিন্তু অনেক খুশি হয়েছি যে প্রথম দিনেই আপনি এসেছেন। আজকে শুরু হয়েছে মানে মাসটা সচেতনতার মাস, এবং আপনি আসছেন, সময় দিয়েছেন, কথা বলেছেন সচেতনতার জন্য। নিশ্চয়ই ভিউয়ার্স যারা শুনেছেন তারা অনেক উপকৃত হবেন এটার থেকে। এবং সেরিন সিদ্দিকা, তোমাকে অনেক ধন্যবাদ। সেরিন অ্যাডোলেসেন্ট নিয়ে কাজ করার জন্য খুবই উদ্গ্রীব আছে, আমিও আছি আর কি সেরিনের সাথে অ্যাডোলেসেন্ট নিয়ে কাজ করার জন্য। তো ম্যাডাম আমরা শেষ করে দিব ম্যাডাম, লাইলা ম্যাডাম? তাই ঠিক আছে, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অ্যাকমি ফার্মাসিউটিক্যালসকে। আমাদের প্রোগ্রাম যারা দেখেছেন, যারা প্রশ্ন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এবং অ্যাকমির সেই ডাওমিন ফিজল অনেক মানে খুবই ভালো দুটো মেডিসিন, এই দুটো মেডিসিনই এখানে অনেক কাজে লাগবে। আর আমাদের ডক্টরস টিভিকে যারা মানে সবসময়ই ব্রডকাস্টটা অনেক সুন্দর করে করার জন্য করছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করছি। এরপরে আবার বুধবারে নিশ্চয়ই আমরা আসবো আরো কিছু সচেতনতামূলক মানে প্রোগ্রাম নিয়ে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ও আসছেন আমাদের চেয়ার প্রেসিডেন্ট আসছেন। হ্যাঁ, একটু কিছু বলেন আমাদের। হ্যাঁ, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি। একটু আপনি সমাপনী বক্তব্য, আবার আপনি নিজের একটু বলেন পিসিওস নিয়ে। আশা করি আপনারা উপকৃত হয়েছেন আজকের আলোচনা থেকে। আমি আবারও অ্যাকমি ল্যাবরেটরিজ এবং ডক্টরস টিভিকে ধন্যবাদ দিচ্ছি, এবং আমার যারা সুযোগ্য এবং সিনিয়র এবং সহযোগী যারা আছেন তাদের মানে খুব সায়েন্টিফিক এবং আপনাদের জন্য ফ্রেন্ডলি বক্তব্য থেকে আপনারা অনেক কিছু জেনেছেন, আমরা অনেক কিছু জেনেছি। এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে পিসিওএস একটা, আমি বলবো যে এটা ক্লিনিক্যাল অসুখের পাশাপাশি কিন্তু একটা সামাজিক ব্যাধি। মানে আমাদের অভ্যেসগত দিক যেগুলো আছে সেগুলো থেকে আমরা যদি সতর্ক থাকি, তাহলে এ ব্যাপারে আমরা অনেকটা এই রোগটাকে ঠেকাতে পারবো এবং রোগটার চিকিৎসাটা ঠিক মতো হবে। যে কথাটা বলা হয়েছে যে লাইফস্টাইল মডিফিকেশন অথবা জীবনধারার পরিবর্তন করা, এটা হচ্ছে পিসিওএস এর প্রতিহত করা এবং প্রতিকারের জন্য সবচেয়ে বড় বিষয়। কিন্তু এই জিনিসটি যেমন বলতে সহজ, করা কিন্তু খুব কঠিন। তার মানে আমরা কি বলি যে আমরা যেভাবে জীবন চালাই, যেমন আমাদের জীবনে বিশেষ করে বাঙালি আমরা যারা, আমাদের জীবনে এক্সারসাইজ কিন্তু খুব কম, বিশেষ করে মহিলারা আরো বেশি, যে আমাদের নড়াচড়া অনেক কম, নিয়মিত ব্যায়াম করার অভ্যেস আমাদের অলমোস্ট কারোই নেই। কারো আছে, যারা আছে তাদেরকে আমি স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি। খেলাধুলা করা, আমাদের বাচ্চাদের খেলাধুলা করার পরিবেশ, আমাদের যারা বয়স্ক মানুষ আছেন কিংবা আমরাও তো এখন অনেক বয়সী, মাঝ বয়সী যারা, অনেক বয়স হওয়ার আগে কিন্তু এটা চেষ্টা করতে হবে। কারণ এই রোগটা কিন্তু আমরা বলি গর্ভ থেকেই শুরু হয়, গর্ভকালীন সময় থেকেই শুরু হলো, এবং এটার কারণে জেনেটিক প্রেডিসপোজিশন আছে। ছোটবেলায় একটু বড় হয়ে তারপরে আরো বড় সবখানে এই অসুখের চিকিৎসা চালিয়ে যেতে হয়। এবং ইভেন প্রেগনেন্সি, যাদের পলিসিস্টিক ওভারি সিনড্রোম তাদের তো প্রেগনেন্সি হতে সমস্যা, কিন্তু যাদের হলো তাদের কিন্তু আবার গর্ভপাতের সম্ভাবনা বেশি, তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি, হাই প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং সেই ব্যাপারে তাদের চিকিৎসা প্রয়োজন। আর পিসিওএস এর আরেকটা যেটা শুনেছেন আপনারা, সেটা হলো যে এখান থেকে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হতে পারে যদি এটা অনেকদিন ধরে না চিকিৎসা করা হয় কিংবা সতর্ক না থাকা হয়। তাহলে ব্লাড প্রেশার নামক রোগ দেখা দিতে পারে, হাইপারটেনশন যেটা আমরা বলছি, হাইপারটেনশন, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, তার মানে ইভেন মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হতে পারে। এছাড়া আমরা যেটাকে বলি মেটাবলিক সিনড্রোম, মানে অ্যাজ এ হোল মিটিয়ে যাওয়া কিংবা অন্যান্য যে সমস্ত উপসর্গ সঙ্গে মানে সবগুলো মিলিয়ে একটা আমরা সিনড্রোমের মতো বলি, সেটা হচ্ছে মেটাবলিক সিনড্রোম। তো এই জিনিসগুলো তো আমাদের পিসিওএস এর অঙ্গ। সুতরাং এটা আমাদেরকে সবাইকে মিলে, যেহেতু সামাজিক ব্যাধি এবং এটা পিসিওএস অ্যাওয়ারনেস মাস,
আমাদের সবাইকে, যেমন দুই পক্ষ আর কি, যেমন আমাদের সাধারণ মানুষ যারা, তাদেরকে যেমন জানতে হবে যেটা কিভাবে ঠেকাতে হবে। এবং অসুখ নাই বলে মাসিকের অনিয়ম, এই যে আমার সামনে, আমি এখন চেম্বারে বসে আছি, আমার সামনে একজন মহিলা বসে আছেন, ওনার মাসিকের সাংঘাতিক অনিয়ম, এবং উনি পদ্ধতি নিয়ে এসেছেন আমার কাছে। উনি বলছেন যে ম্যাডাম আমার স্বামীর কিন্তু কোনো সমস্যা নাই, আমারই সব সমস্যা, আমারই মাসিকের অনিয়ম, আমারই চিকিৎসা করেন। বললাম যে না, আপনার যেটা সমস্যা সেটা অবশ্যই সমস্যা, সেটা কিন্তু মারাত্মক কোনো সমস্যা না, এটা আমরা চিকিৎসা করে দিতে পারবো, কিন্তু আপনার স্বামীর সমস্যা পরীক্ষাও সাথে করতে হবে, কারণ ওনার সমস্যা থাকতে পারে। এই দেখেন উনি পাগলের মতো হয়ে গেছে যে কেন আমার মাসিক এরকম সমস্যা বাচ্চা হচ্ছে না। কিন্তু পিসিওএস এর চিকিৎসা কিন্তু খুব যে কঠিন তা না, চিকিৎসা করলে আশা করি উনি সফল হবেন এবং এরকম সমস্যা নিয়ে যারা আসেন তারা সফল হবেন। সুতরাং আমাদের কথা হচ্ছে, চলুন আমরা পিসিওএস প্রতিহত করি, এটা করা সম্ভব, এবং যাদের পিসিওএস হয়েছে তারা ঠিক মতো চিকিৎসা নেন। এবং আমি যে আরেকটা অক্ষ বললাম যে আমরা যারা ডাক্তার সমাজ আছি তাদের কিন্তু পিসিওএস সম্বন্ধে অ্যাওয়্যার হওয়ার আছে, যেটা যথেষ্ট নতুন ধরনের চিকিৎসা আছে। সুতরাং সেই চিকিৎসাগুলো যদি আমরা করি তাহলে আমাদের সব ধরনের পেশেন্ট যে উপসর্গ নিয়ে আসুক না কেন তাকে আমরা সাহায্য করতে পারবো। আর গুলশান আপাকে এবং আয়োজক অন্যান্য সবাই যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে সমাপনী বক্তব্য সবার উদ্দেশ্যে এবং পিসিওএস সম্বন্ধে আরো কিছু বলার জন্য। আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই প্রোগ্রাম এখানে শেষ করছি। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ডক্টরস টিভিকে, অ্যাকমি ফার্মাসিউটিক্যালসকে, আমাদের সাথে ছিলেন আর আমাদের আমন্ত্রণে এসেছিলেন প্রফেসর লায়লা জুমান বানু, প্রফেসর সেরিন সিদ্দিকা এবং আমাদের চেয়ারপারসন, অনেক কাজের মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। ফাহিম, আল্লাহ হাফেজ।